নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো র একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে থেকে আমি তোমাদের ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানের ক্লাস শুরু করতে চলেছি। আজকে প্রথম ক্লাস, তো প্রথম অধ্যায় দিয়েই শুরু করব। কিন্তু তার আগে আমি তোমাদের বেসিক ইন্ট্রোডাকশন দেব, অর্থাৎ কোন কোন অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে এবং কিভাবে আমি তোমাদের পড়াবো। ঠিক আছে? তো দেখো, সবার প্রথমে তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ একক এবং পরিমাপ। এই একক এবং পরিমাপ অধ্যায়ে আমি তোমাদের ইউনিটের যে ডাইমেনশন বা মাত্রা রয়েছে সেটাও পড়াবো। তারপরে তোমাদের পড়তে হবে মোশন বা গতি। মোশন বা গতি অধ্যায়টিকে আমি তোমাদের দুটো ধাপে পড়াবো। একটা ধাপে আমি তোমাদের পড়াবো মোশন বা গতি, যার মধ্যে ত্বরণ, সরণ, বেগ, দ্রুতি, বেসিক জিনিসগুলি পড়ানো হবে। আর একটা ধাপে আমি তোমাদের পড়াবো ফোর্স অ্যান্ড লস অফ মোশন, অর্থাৎ বল এবং গতির সূত্রাবলী। ঠিক আছে? তারপরে তোমাদের আমি পড়াবো ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, অর্থাৎ কার্য, ক্ষমতা এবং শক্তি অধ্যায়টি। তারপর তোমরা যেটা পড়বে সেটা হলো গ্রাভিটেশন বা মহাকর্ষ। এবার এই যে অধ্যায়গুলি রয়েছে, এই সব অধ্যায়গুলি আমি তোমাদের এনসিইআরটি ভিত্তিক পড়াবো। ঠিক আছে? এনসিইআরটি সিলেবাস ভিত্তিক। এবং প্রতিটা অধ্যায় যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে সেই অধ্যায়ের প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলি আমি তোমাদের করাবো, যাতে তোমাদের প্রিপারেশন সম্পূর্ণ হয়। ঠিক আছে? এরপরে তোমাদের যে অধ্যায় করাবো সেটা হলো প্রপার্টিস অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের বৈশিষ্ট্য। এই পদার্থের বৈশিষ্ট্য অধ্যায়ে তোমরা কি কি পড়বে? এলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা পড়বে, তারপরে সারফেস টেনশন বা পৃষ্ঠটান পড়বে, তারপরে প্রেসার বা চাপ পড়বে। এছাড়াও তোমাদের পড়াবো আমি ডেনসিটি বা ঘনত্ব, তারপরে কাইনেটিক থিওরি অর্থাৎ গতিতত্ত্ব। ঠিক আছে? তারপরে তোমরা যেটা পড়বে সেটা হলো সাউন্ড বা শব্দ, এবং তারপরে রয়েছে লাইট বা আলো। তো লাইট বা আলো থেকে যা আছে ডিটেলস এনসিইআরটি সিলেবাসে সবই তোমাদের পড়াবো। ঠিক আছে? তারপরে তোমাদের ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ, তারপরে পড়ানো হবে হিট অর্থাৎ তাপশক্তি। এরপরে যেটা পড়াবো সেটা হলো ম্যাগনেটিজম অর্থাৎ চুম্বকত্ব, এবং সব শেষে তোমাদের পড়াবো মডার্ন ফিজিক্স অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান, যার মধ্যে আমি তোমাদের নিউক্লিয়ার ফিজিক্স অর্থাৎ পারমাণবিক পদার্থবিজ্ঞানের বেসিকও পড়িয়ে দেবো। ঠিক আছে? এই মডার্ন ফিজিক্সের মধ্যে। এবারে তোমাদের এখানে যে চ্যাপ্টারটা রয়েছে লাইট বা আলো, এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করার পরে তোমাদের আমি হিউম্যান আই পড়াবো। ঠিক আছে? কেন হিউম্যান আই? কারণ মানুষের যে চোখ রয়েছে সেই চোখ আলোর সাথে কিভাবে প্রতিক্রিয়া করে, কিভাবে কাজ করে, সেটা আমরা পড়বো হিউম্যান আইতে। তো আলো সাথে এটা সম্পর্কিত, সেই জন্য লাইট বা আলো অধ্যায়ের পরেই এটা পড়াবো হিউম্যান আই। ঠিক আছে? এছাড়াও তোমাদের বিভিন্ন ইনভেনশন বা আবিষ্কার, এগুলো আমি ছোট ছোট ক্লাসে তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে? এরপরে তো চলো শুরু করি আজকের প্রথম ক্লাস, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট অধ্যায়টি। দেখো, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট অর্থাৎ একক এবং পরিমাপ, এই অধ্যায়টিতে সবার প্রথমে আমরা জানবো ফিজিক্যাল কোয়ান্টিটিস কি জিনিস সেটা, অর্থাৎ ভৌত রাশি কি। ভৌত রাশি কি? যা কিছুরই আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে? যা কিছুরই আমরা পরিমাপ করতে পারি সেটাই হলো ভৌত রাশি। যেমন ধরো, আমার হাতে যে পেন রয়েছে, যেটা দিয়ে আমি এখন লিখছি, সেটার একটা দৈর্ঘ্য আছে, আর সেটা আমি পরিমাপ করতে পারবো, অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাই দৈর্ঘ্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটিস বা ভৌত রাশি। তারপরে তুমি যে ডিভাইসে এই ভিডিওটা দেখছো বা তোমার চারপাশে যেসব বস্তুগুলি রয়েছে, সেই সব বস্তুর কি আছে? একটা ভর আছে, যা তুমি পরিমাপ করতে পারবে, অর্থাৎ ভর কি? ফিজিক্যাল কোয়ান্টিটিস। ঠিক আছে? তারপরে তোমার, আমি যে কথা বলছি সেই কথার আওয়াজ যে তোমার কানে যাচ্ছে, সেই শব্দের একটা তীব্রতা আছে যেটা পরিমাপ করা যায়। তো শব্দের তীব্রতা ফিজিক্যাল কোয়ান্টিটিস। ঠিক আছে? অর্থাৎ যা কিছুরই আমরা পরিমাপ করতে পারি না কেন, সেটাই হলো ফিজিক্যাল কোয়ান্টিটিস। যার পরিমাপ করা যায় সেটা ফিজিক্যাল কোয়ান্টিটিস। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিস নয় কোনগুলি? যেগুলি আমরা পরিমাপ করতে পারি না, সে শুধুমাত্র অনুভব করতে পারি, সেটা হলো ফিজিক্যাল কোয়ান্টিটিস নয়। ঠিক আছে? যেমন স্বাদ, গন্ধ। স্বাদ কি আমরা পরিমাপ করতে পারবো? খুব স্বাদ হয়েছে বা খুব গন্ধ, এই গন্ধ, স্বাদ, এগুলো পরিমাপ করা যায় না, এগুলো আমরা শুধুমাত্র অনুভব করি আমাদের ইন্দ্রিয়র মাধ্যমে। তারপরে যেমন ধরো, আমরা একটা দৃশ্য দেখে বললাম কি সুন্দর দৃশ্য, তাহলে এই যে দৃশ্য, এটা কি আমরা পরিমাপ করতে পারবো? পারবো না। এটা কিন্তু আমরা শুধুমাত্র অনুভব করতে পারি। ঠিক আছে? তো যার পরিমাপ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেগুলি প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিস নয়। তো দেখো, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিস যার পরিমাপ করা সম্ভব এমন কোনো কিছুকেই প্রাকৃতিক বা ভৌত রাশি বলা হয়। ঠিক আছে? এবার এই যে ভৌত রাশি, এটা কয় রকম? দুই রকম। ভৌত রাশি দুই প্রকারের হয়। এক হলো স্কেলার,
স্কেলার, আর একটা হলো ভেক্টর। ঠিক আছে, স্কেলার আর ভেক্টর। স্কেলার রাশি কি? স্কেলার রাশি হলো যেগুলি উল্লেখ করার জন্য আমাদের শুধুমাত্র মান থাকলেই হয়, কোনো দিকের প্রয়োজন হয় না, সেটা হলো স্কেলার রাশি। মান, যাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি ম্যাগনিটিউড। ঠিক আছে, যার শুধু কেবলমাত্র ম্যাগনিটিউড বা মান আছে সেটা হলো স্কেলার রাশি। আর যার মানের সাথে দিকও আছে, মানে ডিরেকশনও আছে, মান এবং দিক দুটোই আছে, সেটা হলো তোমার কি ভেক্টর রাশি। ঠিক আছে, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন উভয়ই আছে যার, সেটা হলো ভেক্টর রাশি। তো চলো উদাহরণের মাধ্যমে বুঝি আমরা। আমি যদি লিখি, এপাশে লিখছি দূরত্ব আর এই পাশে তোমার লিখলাম সরণ। এবার এই দূরত্ব স্কেলার রাশি, কিন্তু সরণ হলো ভেক্টর রাশি। কেন? দেখো, আমি একটা ত্রিভুজের মতো আঁকছি। দেখো, ত্রিভুজই আঁকলাম। এবার আমার আঁকা খুব খারাপ, ভালো না তেমন আমার আঁকার হাত, তো সেই জন্য একটু বেঁকে বেঁকে গেছে। তো এইটাই মনে করো একটা ত্রিভুজ, দাগগুলো সমান আছে, ঠিক আছে, সোজা আছে। তো সরল রেখা রয়েছে। এবার এইখান থেকে এইটা এ, এইটা বি, আর এইটা সি। ঠিক আছে, এখন আমি যদি দেখাই যে এইখানে একটা ব্যক্তি ছিল, কোনো একটা ব্যক্তি ধরো এ বিন্দুতে ছিল, সে এই এ বিন্দু থেকে এই রেখা বরাবর, বাহু বরাবর হাঁটতে শুরু করলো, হেঁটে কি করলো, এইভাবে করে সি বিন্দুতে এসে পৌঁছালো। ঠিক আছে, এখন সেই ব্যক্তিটা এখান থেকে হেঁটে কোথায় আছে? সি বিন্দুতে এসে পৌঁছেছে। তাহলে দূরত্ব কি? দূরত্ব হলো এইখান থেকে এই যতটা পথ সে অতিক্রম করলো পুরোটাই হলো দূরত্ব, যার জন্য দিকের প্রয়োজন হয় না। যে দূরত্ব আমরা শুধুমাত্র কি করতে পারি? মান দ্বারাই প্রকাশ করতে পারি, যে 5 মিটার গেল, বা 3 সেমি গেল, বা 6 সেমি গেল, বা 9 সেমি গেল, যাই হোক আমরা কি করতে পারি? শুধুমাত্র মান দ্বারাই প্রকাশ করতে পারি। কিন্তু সরণ যদি আমি দেখি, সরণ কিন্তু কেবল মান দ্বারা প্রকাশ করা যায় না। সরণ কি? সরণ হলো এই যে ব্যক্তিটা এতটা পথ গেল, এই পুরোটা কিন্তু নয়, এই যে বিন্দুতে ছিল এবং বর্তমানে যেখানে আছে তার মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, মানে সব থেকে কম দূরত্ব, সেটাই হলো সরণ। অর্থাৎ সরণ বলতে গেলে আমি কি বলবো? বিন্দুটা, সেই লোকটা কি করেছে? লোকটা পূর্ব দিকে, এটা ধরো 3 সেমি, লোকটা পূর্ব দিকে 3 সেমি গেল। ঠিক আছে, বা সেই কোনো একটা বস্তুকে আমি পূর্ব দিকে 3 সেমি সরালাম, সরণ ঘটালাম। ঠিক আছে, তাহলে সরণ উল্লেখ করার জন্য আমাদের দিকের প্রয়োজন হয়। পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, সামনের দিক, পেছনের দিক, যাই হোক না কেন দিকের প্রয়োজন হয়। অর্থাৎ মান এবং দিক প্রয়োজন হচ্ছে বলে সরণ ভেক্টর, আর স্কেলার শুধুমাত্র দূরত্ব হলো স্কেলার। ঠিক আছে, কারণ তার শুধুমাত্র মানের প্রয়োজন হচ্ছে। এখন এই দূরত্ব সবসময় পজিটিভ হবে, কিন্তু সরণ তোমার পজিটিভ হতে পারে, মানে ধনাত্মক হতে পারে, তারপরে তোমার নেগেটিভ হতে পারে, ঋণাত্মক হতে পারে, অথবা শূন্যও হতে পারে। ঠিক আছে, একবার পজিটিভ কেন হবে সবসময় দূরত্ব? কারণ তুমি এইখানে আছো, এখান থেকে এই যে পুরোটা এই অবধি গেছো, বা আমি ধরলাম এইখান থেকে এক ব্যক্তি এইভাবে করে গেল, তাহলে এইটা যে গেল, এটা কি হয়েছে? তার একটা নির্দিষ্ট দূরত্ব গেছে। তাহলে এটা যাই হোক না কেন, সেটা কি আমি একটা ধরো, এটা ধরো 3 মিটার বা 3 কিলোমিটার, 5 কিলোমিটার, যাই বলি, সেটা আমি সবসময় পজিটিভই বলবো। সেটা পজিটিভ হবে, এই দিকে যাক বা এই দিকে যাক। ঠিক আছে, এটা সবসময় কি হবে? পজিটিভ হবে। এইভাবে ঘুরে এইখানে ধরো এসেছে, তাহলে দূরত্ব সবসময় কি হয়? পজিটিভ হয়। কিন্তু সরণ তোমার পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, জিরো হতে পারে। জিরো কিভাবে হতে পারে? নেগেটিভ, জিরো, এগুলো কিভাবে হয় আমি তোমাদের ডিটেলসে, তোমাদের যখন ওই মোশন অধ্যায়টা করাবো তখন শেখাবো। তো জিরো দেখো, এই চিত্রটা দিয়ে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই চিত্রের মধ্যে এখান থেকে সে যাত্রা শুরু করেছিল, এখন সে যদি এইখান থেকে ঘুরে এই অবধি গিয়ে সিতে এসে আবার এতে ফিরে আসে, মানে আবার সে ঘুরে এখন এ বিন্দুতে ফিরে এসছে, এ থেকে শুরু করেছে আবার এতে ফিরে এসছে, তাহলে তার কি কোনো সরণ ঘটেছে? সে যেখানে ছিল সেখানেই আছে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনো দিকেই সে সরেনি, তার মানে তার সরণ ঘটেনি, তাই সে তখন সরণ কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। এবার বাকি তোমাদের আমি যখন মোশন অধ্যায় করাবো তখন আমি বোঝাবো। ঠিক আছে, কারণ এখানে তোমাদের যেহেতু একক করছো, অত বেশি ডিটেলসে জানতে হবে না, শুধু মনে রাখো স্কেলার রাশি হলো দূরত্ব আর ভেক্টর রাশি হলো সরণ। এরপরে তোমাদের আমি যদি বলি আরো উদাহরণ দেই, সেগুলোর মধ্যে বলতে পারবো ভর। ভর কি? ভর হলো তোমাদের স্কেলার রাশি, কারণ ভর, তোমার হাতে যে মোবাইলটা আছে বা যে স্ক্রিনে তুমি দেখছো যে বস্তুটায়, তার একটা ভর আছে। সেই ভর উল্লেখ করার জন্য কি দিকের প্রয়োজন হয়? তুমি কি বলবে ডান দিকে এত ভর, বা দিকে এত ভর? হয় না, অর্থাৎ দিকের প্রয়োজন হচ্ছে না, ভর হলো স্কেলার রাশি। তারপরে আয়তন, আয়তন স্কেলার রাশি। তারপরে তোমার ক্ষেত্রফল, এগুলো ক্ষেত্রফল স্কেলার রাশি। ঠিক আছে, ক্ষেত্রফল, ঘনত্ব, এগুলো সব কি? স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হলো সরণ, তারপরে ত্বরণ, তারপরে তোমার আমি যদি বলি ওজন বা ভার, ওজন,
বা ভার একই জিনিস, ঠিক আছে। ওজন বা ভার কেন তোমার ভেক্টর রাশি? কারণ হলো ওজন বা ভার আমাদের এখানে কোনো একটা বস্তু পৃথিবীতে বস্তুর ওজন যা হবে চাঁদে নিয়ে গেলে সেই বস্তুর ওজন কি হয়? হ্রাস পায়। কেন হয়? কারণ ওজন বা ভার এটা কিসের উপর নির্ভর করে? আকর্ষণের উপর। আমাদের পৃথিবী সেই বস্তুটাকে যে আকর্ষণে টানছে সেইটা হয়ে যাবে পৃথিবীতে থাকা অবস্থায় ওজন। চাঁদে নিয়ে গেলে যে আকর্ষণে টানবে সেটা হয়ে যাবে চাঁদে অবস্থায় থাকা ওজন। অর্থাৎ নির্দিষ্ট দিকে তো টানছে, নিজের দিকে, তার মানে দিকের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ ওজন বা ভারের জন্য দিকের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। আর ভর মানে হলো সেই বস্তুর মধ্যে কতটা পদার্থ আছে, ম্যাটার আছে, সেটা হলো ভর। তা সেই পদার্থ কি চেঞ্জ হয়? আমাদের এখানে একটা বস্তু রাখলাম যার যতটা পদার্থ দিয়ে তৈরি, সেটা যদি আমি চাঁদে নিয়ে যাই সেই পদার্থ কি চেঞ্জ হয়ে যাবে? পদার্থ যা ছিল তাই থাকবে, অর্থাৎ ভর কিন্তু সেমই থাকবে। তো ভর হলো স্কেলার, কিন্তু ভার হলো তোমার ভেক্টর রাশি, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় এসেছেও বিভিন্ন পরীক্ষায়। পরীক্ষা এরকম দিয়ে দেবে যে নিচের কোনটি স্কেলার রাশি নয়, নিচের কোনটি ভেক্টর রাশি নয়। আশা করি বুঝতে পেরেছো। এখন চলো সংজ্ঞাটা আমরা এখানে দেখে নেই। আমি এটা পুরোটা মুছে দেই, দাঁড়াও। দেখো, রাশি দুই প্রকার। এক হলো স্কেলার রাশি, যে সমস্ত ভৌত রাশি শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, কোনো অভিমুখ বা দিকের প্রয়োজন হয় না, তাদের স্কেলার রাশি বলে, যেমন ভর এবং আয়তন ইত্যাদি, ঠিক আছে। তারপরে দেখো ভেক্টর রাশি, যে সমস্ত ভৌত রাশি প্রকাশ করতে মান এবং দিক উভয়ই প্রয়োজন হয় তাদের ভেক্টর রাশি বলে, যেমন ভার বা ওজন বা গতিবেগ, ঠিক আছে। তারপরে সরণ, ত্বরণ, এগুলো বললাম তোমাদের, তো এগুলো কি? ভেক্টর রাশি, ঠিক আছে। বা আমি যদি বলি গতিবেগ, ভেলোসিটি, সেটাও কিন্তু তোমার ভেক্টর রাশি, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের রাশি তো দুই প্রকার, এটা জানলে। এরপরে এই যে রাশি রয়েছে, এই রাশি পরিমাপ করার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? সংখ্যা মানের। যেমন আমি যদি বলি 3 কেজি, এই যে 3 কেজি বললাম, এর মধ্যে এই যে 3 বলেছি এটা কি? সাংখ্যমান। আর এই যে কেজি বললাম এটা হলো একক। অর্থাৎ আমরা কি জানলাম? যে কোনো রাশির পরিমাপ করার জন্য আমাদের কি দরকার? রাশির সাংখ্য মান দরকার এবং রাশির একক দরকার, ঠিক আছে। এবার একক কাকে বলে? একক হলো আমরা যখন কোনো রাশির করব, রাশি যখন আমরা পরিমাপ করব, তখন যে সুবিধাজনক মানের মাধ্যমে, পরিমাপের সাহায্যে আমরা কোনো ভৌত রাশির সঠিক পরিমাপ করব, সেটাই হলো তোমার কি? একক। যেমন এখানে দেখো সংজ্ঞা আমি দিয়ে দিয়েছি যে একক হলো যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাপের, অর্থাৎ প্রমাণ মানের সাহায্যে কোনো ভৌত রাশির সঠিক পরিমাপ করা যায় তাকে ওই ভৌত রাশির একক বলে, ঠিক আছে। এই একক কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে, এইগুলো পরীক্ষায় দেয় না, পরীক্ষা দেয় এদের উদাহরণ, ঠিক আছে। এককের যে বিভিন্ন একক, কতগুলো পদ্ধতি রয়েছে এককের, সেইগুলো দেয়, ঠিক আছে, একক প্রকাশের পদ্ধতি। তো নেক্সট আমরা দেখব একক কয় প্রকার, কি কি। একক দুই প্রকার, ঠিক আছে। একক দুই প্রকার। একটা হলো তোমার মৌলিক, মৌলিক বা মূল বলতে পারি, মৌলিক বা মূল একক বা প্রাথমিক একক। আর একটা হলো লব্ধ একক, ঠিক আছে, লব্ধ একক। তো মৌলিক বা মূল একক কি? যে একক স্বাধীন, মানে যে একক প্রকাশ করার জন্য অন্য কোনো মূল এককের বা অন্য কোনো এককের প্রয়োজন হয় না, সেটা হলো মৌলিক একক। যেমন আমরা ওই ছোটবেলায় যখন অ আ ক খ পড়েছি, অ আ এই, তারপরে ইংরেজিতে আমি যদি বলি এ ই আই ও ইউ, এগুলো কি? স্বাধীন ছিল। এগুলো, এটা কি? ভাওয়েল। আর এটি অ আ কি? এগুলো স্বরবর্ণ। তাহলে এইগুলো লেখার জন্য আমার কি অন্য কোনো কিসের প্রয়োজন হচ্ছিল? এগুলো বলার জন্য হচ্ছিল না, আমরা শুধু অ বললে হয়ে যাচ্ছিল, এ বললে হয়ে যাচ্ছিল। তাহলে সেরকম ভাবেই মৌলিক বা মূল একক হলো যে এমন একক যেগুলো আমাদের প্রকাশ করার জন্য কি করতে হয়? লব্ধ এককের বা অন্য কোনো মৌলিক এককের সাহায্যের প্রয়োজন হয় না, স্বাধীনভাবেই প্রকাশ করা যায়। যেমন আমরা যদি বলি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি? মিটার। তাহলে এটা আমরা শুধুমাত্র মিটার দিয়েই প্রকাশ করতে পারবো, দৈর্ঘ্য। তারপরে যদি বলি সময়, সময় কি? সেকেন্ড। তারপরে যদি বলি ভর, ভর কি? কেজি। তাহলে এগুলো আমরা কি জানি? এগুলো হলো মূল একক বা মৌলিক একক, কারণ এটা স্বাধীন, অন্য কোনো এককের প্রয়োজন হয় না। কিন্তু লব্ধ একক করতে গেলে একাধিক মৌলিক এককের প্রয়োজন হয় বা অন্য লব্ধ এককের প্রয়োজন হয়, ঠিক আছে। যেমন লব্ধ একক যদি আমি বলি, যেমন আমরা পড়েছিলাম ক খ, ক, ক পড়লে ক উচ্চারণ করতে গেলে ক এর সাথে সাথে অও তো উচ্চারণ হয়, ক। তারপরে খ, তাই না? তারপরে তোমার বি, বি বললে বি, তাহলে কি উচ্চারণ হয়? বি। এইভাবে করে ই উচ্চারণ হচ্ছে, বি আর ই দুটোই উচ্চারণ হয়। তাহলে এইগুলো যেরকম তোমার ব্যঞ্জন বর্ণ, সেরকম লব্ধ এককের ক্ষেত্রেও আমরা যদি বলি যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি? লব্ধ একক।
কেন? কারণ ক্ষেত্রফল লেখার জন্য আমাদের দুটো মিটারের প্রয়োজন হয়, মিটার গুণ মিটার, অর্থাৎ মিটার স্কোয়ার যদি আমি করি তাহলে ক্ষেত্রফল পাবো, তাই না? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য করলে আমরা পাই ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে কি মিটার স্কোয়ার হচ্ছে, অর্থাৎ দুটো মৌলিক একক নিয়ে গঠিত হচ্ছে, অর্থাৎ এটা লব্ধ একক। ঠিক আছে, তারপরে তোমাদের আয়তন, আয়তন তিনটে মৌলিক একক তিনখানা দৈর্ঘ্য নিয়ে তো হয়, তাই না? সেটা হলো তোমার আয়তনও তোমার কি তাহলে লব্ধ একক। ঠিক আছে, তারপরে তোমার এই যে গতিবেগ বললাম, গতিবেগ কি লব্ধ একক। গতিবেগ বা ভেলোসিটি সেটা কি তোমার লব্ধ একক। গতিবেগ কি দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব লেখার জন্য আমাদের কি দরকার হয়? দূরত্ব লেখার জন্য আমাদের মিটার, আর সময় কি সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, এটা কি গতিবেগ, তাহলে কি হলো লব্ধ একক হলো। দুটো মূল একক বা মৌলিক এককের প্রয়োজন হলো। ঠিক আছে, আচ্ছা তো চলো এবার সংজ্ঞা দেখে নেই। দেখো সংজ্ঞা যেটা আমি এতক্ষণ বোঝালাম সেটা এখানে লেখা রয়েছে। কি রয়েছে? একক দুই প্রকার, যে প্রাথমিক বা মৌলিক একক হলো একটা, বা মূল একক বলি, যে সমস্ত একক স্বাধীন এবং যার সাহায্যে অন্যান্য রাশির একক গঠিত হয় সেগুলি প্রাথমিক একক বা মৌলিক একক, যেমন দৈর্ঘ্য, ভর এবং সময় ইত্যাদি। ঠিক আছে, আর লব্ধ একক কোনটা? লব্ধ একক হলো যে সমস্ত রাশির একক একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয় তারা লব্ধ একক, যেমন গতি, ক্ষেত্রফল ইত্যাদির একক। ঠিক আছে, এখন গতি দেখো, গতি স্পিড, স্পিড আমি যদি বলি, একটু আগে যে তোমাদের স্কেলার ভেক্টর করালাম না, স্পিড কিন্তু তোমার কি রাশি? স্কেলার রাশি। কিন্তু আমি যখনই বলবো ভেলোসিটি, ভেলোসিটি সেটা কিন্তু তোমার ভেক্টর রাশি, কারণ ভেলোসিটি হলো বেগের পরিবর্তনের হার, সময়ের সাথে বেগের যে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, সেটা তো ভেলোসিটি। দেখো একটা জায়গার থেকে আরেকটা জায়গায় ভেলোসিটি উল্লেখ করতে গেলে আমাদের মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, কারণ এইখান থেকে ঘুরে যদি এইখানেই আসে তাহলে সে তার ভেলোসিটি কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ঠিক আছে, আর স্পিড কিন্তু থাকবে কারণ সে একটা নির্দিষ্ট বেগে গেছে। বুঝেছো? ভেলোসিটি তোমার হলো ভেক্টর রাশি আর স্পিড হলো তোমার স্কেলার রাশি। আচ্ছা তো এখন একক কি আমরা জানলাম, কয় প্রকার জানলাম। এরপরে দেখো একক কিন্তু মূল যে একক রয়েছে সেটা সাতটা মৌলিক বা মূল একক রয়েছে। তো সেগুলো আমরা প্রকাশ করি, প্রকাশ করার জন্য একক প্রকাশের আমাদের কয়টা পদ্ধতি রয়েছে, যে পদ্ধতির মাধ্যমে আমরা প্রকাশ করি। এখন বর্তমানে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? এসআই পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি। ঠিক আছে, সবার প্রথমে যে পদ্ধতি রয়েছে সেটা হলো সিজিএস বা মেট্রিক পদ্ধতি। দেখতে পাচ্ছ এই যে মেট্রিক পদ্ধতি, কেন মেট্রিক বলা হয়? মেট্রিক মানে হলো দশমিক দ্বারা যার প্রকাশ করা যায়, দশমিকের মাধ্যমে সেই এককগুলিকে ছোট এবং বড় করা যায়, সেই জন্য সিজিএস পদ্ধতিকে কি বলে? মেট্রিক পদ্ধতি বলে। এবার সিজিএস পদ্ধতিতে সবার ফার্স্ট আমাদের যেটা হবে সেটা কি? দৈর্ঘ্য। যে কোনো পদ্ধতিতে আমরা দৈর্ঘ্য, তারপরে তোমার আমরা বলি তোমার দৈর্ঘ্যের পরে বলি তোমার ভর, এবং তারপরে বলি সময়। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতি হলো সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। সিজিএস দৈর্ঘ্য হলো তোমার সেন্টিমিটার, ভর হলো গ্রাম, সময় হলো সেকেন্ড। তারপরে যেটা আছে সেটা হলো এপিএস পদ্ধতি, যেটা এখন ব্যবহার করা হয় না, যেখানে দৈর্ঘ্য হলো ফুট, তারপরে ভর হলো পাউন্ড, সময় হলো সেকেন্ড। এপিএস ফুট, পাউন্ড, সেকেন্ড। তারপরে এমকেএস বা এসআই সেটা হলো মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। মিটার দৈর্ঘ্য হলো মিটার, ভর হলো কিলোগ্রাম, সময় হলো সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই এসআই পদ্ধতি কিন্তু এখন আন্তর্জাতিক পদ্ধতি। ঠিক আছে, তো এবার আমরা দেখলাম একক প্রকাশের পদ্ধতি। এখন এই যে মৌলিক বা মূল একক রয়েছে সেটা কতগুলি? সাতখানা মৌলিক বা মূল একক রয়েছে। কি কি? দৈর্ঘ্য, যার একক হলো মিটার, সংকেত কি? এম। ঠিক আছে, তারপরে ভর কিলোগ্রাম, সংকেত হলো কেজি। তারপরে সময়, টাইম, সেটার একক হলো সেকেন্ড, সময়ের একক কি? সেকেন্ড, যার সংকেত কি? এস। তারপরে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট, যার একক হলো অ্যাম্পিয়ার, এবং যেটার একক আমরা লিখি এএমপি লিখলেও হয় অথবা এ। ঠিক আছে, তারপরে দীপন প্রাবল্য অর্থাৎ তোমার লুমিনাস ইন্টেন্সিটি, দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি, যেটার একক হলো ক্যান্ডেলা, যাকে আমরা সংকেতে লিখি সিডি, স্মল লেটারে। ঠিক আছে, সিডি। তারপরে তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার, যেটা তোমার কেলভিন, কে দ্বারা প্রকাশ করি আমরা বড় হাতের। তারপরে তোমার পদার্থের মাত্রা অর্থাৎ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যার একক হলো মোল, এবং সংকেত কি? এমওএল। ঠিক আছে, এখন এই যে সাতটা মূল একক দেখতে পাচ্ছি, এই সাতটা মূল একক প্রথমেই ছিল না, এগুলো সবই এসআই একক, কিন্তু সবার প্রথমে 6খানা মূল একক ছিল এসআই এককে। ঠিক আছে, এসআই এককে কয়টা মূল একক ছিল? 6টা, এই 6টা।
এবার এই যে ছয়টা ছিল, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য এবং তাপমাত্রা, এই যে ছয়টি ছিল, এই ছয়টি কবে থেকে প্রচলিত হয়েছে? 1960 সাল থেকে। 1960 থেকে এই ছয়টি প্রচলিত হয়েছে। এবং এই ছয়টি এসআই একক যে প্রচলিত হয়েছে, এটা নির্ধারিত হয়েছে কার দ্বারা? সিজিপিএম, অর্থাৎ জেনারেল কনফারেন্স অন ওয়েট অ্যান্ড মেজার্স। ঠিক আছে, এর যে বৈঠক, 11তম যে বৈঠক হয়েছে, সেখানে এই ছয়টি এসআই একক কি হয়? প্রচলিত হয় এবং সার্বিকভাবে গ্রহণ হয়। ঠিক আছে, গ্রহণ হয় এবং তারপরে প্রচলিত হয়। কবে? 1960 থেকে। ঠিক আছে, এবং আমরা যে তারপরে দেখতে পাচ্ছি সপ্তম, সেভেন্থ যে মূল একক রয়েছে পদার্থের মাত্রা, অর্থাৎ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যার সংকেত হলো তোমার এমওএল, মোল। ঠিক আছে, একক মোল। তো এবার এইটা তোমার সপ্তম সিজিপিএম এ কি করা হয়েছে? এসআই এককের অন্তর্ভুক্ত হয়েছে। আর কবে সেটা? সেটা হলো 1971-এ। ঠিক আছে, 1971-এ এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। 14তম তোমার সিজিপিএম এ অন্তর্ভুক্ত করা হয়েছে 1971 সালে এসআই এককের, মূল এসআই এককের মধ্যে। তাহলে বর্তমানে কয়টা? 7টা। তাহলে 1960-এ কয়টা হয়েছে? 6টা। এবং 1971-এ শেষ যেটা যুক্ত হয়েছে মূল একক, সেটা হলো তোমার কি? পদার্থের মাত্রা, অর্থাৎ মোল। ঠিক আছে, 1971 সালে। আচ্ছা, দেখো আমরা বিজ্ঞানের 7টা মূল একক সম্বন্ধে জানলাম। এবারে আমরা যেটা জানবো সেটা হলো কোণ পরিমাপের একক। দেখো, কোণ পরিমাপ, কোণ পরিমাপ দুই রকম। একটা হলো সমতল কোণ বা প্লেন অ্যাঙ্গেলের পরিমাপ, আর একটা হলো ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেলের পরিমাপ। ঠিক আছে, তো প্লেন অ্যাঙ্গেল যে পরিমাপ করি আমরা, প্লেন অ্যাঙ্গেল হলো দুই মাত্রা দ্বারা গঠিত কোণ। ঠিক আছে, দুই মাত্রা দ্বারা গঠিত কোণ হলো প্লেন অ্যাঙ্গেল, এবং এটির এসআই একক হলো রেডিয়ান, আর সংকেত কি? RAD। দেখো, আমি চিত্রের মাধ্যমে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। ধরো একটা সার্কেল, এই সার্কেলের এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে আমি কি করছি? পরিধির উপরে একটা চাপ তৈরি করছি, কোণ আঁকছি। এবার এই যে কোণটা আঁকলাম, এই কোণটার নাম দিলাম আমি থিটা। তো এই যে কোণটা তৈরি হলো, এই কোণটাকেই আমরা কি বলবো? সমতল কোণ বা প্লেন অ্যাঙ্গেল। তো এই থিটা সমান সমান কি হবে? থিটা সমান সমান হবে আর্ক বাই রেডিয়াস, আর্ক বাই রেডিয়াস। ঠিক আছে, অর্থাৎ প্লেন অ্যাঙ্গেলের সূত্র কি বুঝতে পারলে? আর্ক বাই রেডিয়াস, একক হলো রেডিয়ান, সংকেত হলো RAD। ঠিক আছে, এরপরে দেখো ঘনকোণ। ঘনকোণ হলো 3 মাত্রা দ্বারা গঠিত কোণ। এবার 3 মাত্রা দ্বারা গঠিত কোণ, আমি তোমাদের একটা ফুটবল আঁকি। দেখো, ধরো এই এই আর এখান থেকে আরেকটা দাগ দিলাম, 1 2 3। তো এটা ধরো একটা ফুটবল। এই যে ফুটবলটা রয়েছে, এই ফুটবলের এই সেন্টার থেকে আমি যদি এখন এই দিকে একটা কোণ আঁকি, এইভাবে করে ফুটবলের সেন্টার থেকে আমি কি করছি? একটা কোণ আঁকছি। এখন এই যে কোণটা আমি আঁকলাম, এই কোণটা কি? এইখানে যে কোণটা তৈরি হলো, এটা একটা ক্ষেত্রফলের উপর তৈরি হলো, এই এরিয়ার সঙ্গে এই কোণটা তৈরি হলো সেন্টার থেকে। তাহলে এই যে কোণটা তৈরি হলো, এটাকেই আমরা বলবো সলিড অ্যাঙ্গেল। এটা কি? 3 মাত্রা দ্বারা গঠিত, অর্থাৎ 3 ডাইমেনশন দ্বারা গঠিত। এটির এসআই একক কি? এটির এসআই একক হলো স্টেরিডিয়াম। স্টেরিডিয়ামের সংকেত কি? SR। ঠিক আছে, এবং এটার যে সূত্র সেটা হলো ওমেগা সমান সমান A/R², মানে এরিয়া বাই রেডিয়াসের স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা যেটা শিখবো সেটা হলো মাত্রা নির্ণয়। মাত্রা আমরা কিভাবে নির্ণয় করব? মাত্রা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি যে মূল একক রয়েছে কয়টা? 7টা, এবং 7টা মূল এককের মধ্যে বলবিদ্যার জগতে 3টে মূল একক রয়েছে। ঠিক আছে, আমরা বলতে পারি যে বলবিদ্যার জগৎ ত্রিমাত্রিক। তার মধ্যে কি কি আসে? তার মধ্যে আসে দৈর্ঘ্যের একক, তার মধ্যে আসে তোমার ভরের একক, এবং তার মধ্যে আসে সময়ের একক। ঠিক আছে, দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটা হলো, এই তিনটের যে মাত্রা সেটা হলো বলবিদ্যার জগতের মাত্রা, অর্থাৎ বলবিদ্যার জগৎ হলো ত্রিমাত্রিক। এখন দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হলো মিটার। দৈর্ঘ্যের এসআই একক মিটার, যাকে আমরা কি করি? M দ্বারা ডিনোট করি। তারপরে তোমার ভরের এসআই একক কি? কিলোগ্রাম। কিলোগ্রাম, যাকে আমরা কেজি লিখি। তারপরে সময়ের এসআই একক কি? সেকেন্ড। ঠিক আছে, এখন এদের মাত্রা তাহলে কি হবে? মাত্রা দেখো,
দৈর্ঘ্যের যে মাত্রা সেটা হয়ে যাবে এল এর পাওয়ারে 1। কেন? কারণ দৈর্ঘ্য আমরা জানি দৈর্ঘ্যের যে ইংরেজি সেটা হলো লেন্থ, তাহলে দৈর্ঘ্যের মাত্রা হয়ে যাবে এল এর পাওয়ারে 1, তাহলে মিটারের মাত্রাও কিন্তু এল এর পাওয়ারে 1। ঠিক আছে, তারপরে ভরের মাত্রা কি হবে? এম এর পাওয়ারে 1। ঠিক আছে, কারণ কি ভর ইংরাজি কি মাস, তাই না? তো প্রথম যে অ্যালফাবেট সেটা কি এম, তাহলে এম এর পাওয়ারে 1, এটা হলো ভরের মাত্রা বা কিলোগ্রামের মাত্রা। ঠিক আছে, তারপরে দেখো সময়ের যে মাত্রা, সময়ের মাত্রা কি হয়ে যাবে? সময়ের মাত্রা হয়ে যাবে টি এর পাওয়ারে 1। কেন? সময় ইংরেজি হলো টাইম। ঠিক আছে, এখন আমরা এই তিনটের থেকে আরো কিছু মাত্রা নির্ণয়ের চেষ্টা করি। যেমন সবার প্রথমে আমরা যদি দেখি ক্ষেত্রফল, তারপরে যদি দেখি আয়তন, ক্ষেত্রফল আয়তন, তারপরে ধরো ঘনত্ব, তারপরে ধরো তোমার গতি বা স্পিড। ঠিক আছে, তারপরে ধরো তোমার ত্বরণ। তো এইগুলোর আমরা মাত্রা নির্ণয় করব। এখন কিভাবে নির্ণয় করতে পারি দেখি। দেখো আমরা কি জানি? ক্ষেত্রফল হলো তোমার দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অর্থাৎ মিটারের স্কয়ার। তাহলে মিটার দৈর্ঘ্যের একক, তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি? এল এর পাওয়ারে 1, অর্থাৎ ক্ষেত্রফলের মাত্রা কি হয়ে যাবে? এল এর পাওয়ারে 2, কারণ এখানে স্কয়ার আছে, তাই না? এল এর পাওয়ারে 2 হয়ে যাবে। দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য অর্থাৎ এল এর পাওয়ারে 2 হয়ে গেল আমাদের ক্ষেত্রফলের মাত্রা। ঠিক আছে, এখন এটাকে অনেক জায়গায় এইভাবেও তোমরা লেখা দেখবে যে এম এর পাওয়ারে 0, এল এর পাওয়ারে 2, টি এর পাওয়ারে 0। কেন এটা লেখা থাকে? তার কারণ হলো এই যে ক্ষেত্রফলের জন্য তোমাদের ভরের কি প্রয়োজন আছে? নেই, অর্থাৎ ভরের যে মাত্রা এম এর পাওয়ারে 1 সেটা শূন্য হয়ে যাচ্ছে, ভরের প্রয়োজন নেই তাই ভর শূন্য। তারপরে সময়ের প্রয়োজন নেই তাই সময়ও শূন্য, শুধু দৈর্ঘ্যের প্রয়োজন, তো দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তাই এল এর পাওয়ারে 2। তাহলে ক্ষেত্রফলের মাত্রা কি বুঝতে পেরেছো? এখন আয়তনের মাত্রা কি হবে বলো? আয়তনও তো তোমার দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করি না আমরা, তার মানে তিনটেই তো অ্যাকচুয়ালি দৈর্ঘ্য, অর্থাৎ মিটারের কিউব। তাহলে আয়তনের যেটা মাত্রা সেটা হয়ে যাবে এল এর পাওয়ারে 3। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি ঘনত্বর মাত্রা কি হবে? ঘনত্ব সমান সমান আমরা জানি যে ভর, ঘনত্ব মানে আমরা কি জানি? ঘনত্ব মানে আমরা জানি ভর বাই আয়তন। ঠিক আছে, এখন তোমরাই বলো যে ভরের যে মাত্রা, ভরের মাত্রা কি? এম এর পাওয়ারে 1 দিয়ে দিলাম, এম এর পাওয়ারে 1। আয়তনের মাত্রা কি? এল এর পাওয়ারে 3, এল এর পাওয়ারে 3। অর্থাৎ ঘনত্বর যে মাত্রা সেইটা কি হয়ে যাবে? সেইটা হয়ে যাবে তোমার এম এর পাওয়ারে 1 আর এল এর পাওয়ারে -3। নিচে যদি থাকে ভাগ থাকে, সেটা যখন উপরে ওঠে তখন গুণাকার হয়, তখন কি হয়? পাওয়ারটা কি হয়? মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এম এর পাওয়ারে 1, এল এর পাওয়ারে -3। এখন এটাকে যদি আমি আরো ভালোভাবে প্রকাশ করি, তাহলে এম এর পাওয়ারে 1, এল এর পাওয়ারে -3, টি এর পাওয়ারে 0, তাহলে এইটা আমাদের কি হলো? ঘনত্বর কি মাত্রা হয়ে গেল। টি এর পাওয়ারে 0 কেন? কারণ ঘনত্বের জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না। বুঝতে পেরেছো? তো বুঝতে পারলে মাত্রা আমরা কিভাবে নির্ণয় করি। দেখো এরপরে দেখো গতি বা স্পিড, এটা কি? এটা হলো দূরত্ব বাই সময়, তাই না? দূরত্ব বাই সময়। এখন দূরত্ব কি বলো? দূরত্ব হলো দৈর্ঘ্য, তার মাত্রা কি? এল এর পাওয়ারে 1। ঠিক আছে, এরপরে তোমরা কি দেখতে পাচ্ছি আমরা যে সময় রয়েছে, সময় কি? সময় হলো তোমার টাইম, তো টি এর পাওয়ারে 1। এখন এইটাকে আমি কিভাবে লিখবো? তাহলে গতি, স্পিড কি হলো? দূরত্ব বাই সময়। তা এইভাবে কিন্তু প্রকাশ করব না, আমরা প্রকাশ যেভাবে করব সেটা কি? এল এর পাওয়ারে 1, টি এর পাওয়ারে -1। ঠিক আছে, এখন এইটাকে তো আমি এইভাবেও লিখতে পারি যে এম এর পাওয়ারে 0, এম এর পাওয়ারে 0, এল এর পাওয়ারে 1 আর টি এর পাওয়ারে -1। টি এর পাওয়ারে -1 কেন? দেখো নিচে ছিল, ভাগ ছিল, এটা গুণ করে দিয়েছি, তাই পাওয়ারটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এবার ভর এখানে নেই তাই ভর শূন্য। যেমন এইখানটায় আমাদের কি ছিল না? এই জায়গাটায় আমাদের টাইম ছিল না, তাই টাইম শূন্য ছিল। এখানে ভর নেই তাই ভর শূন্য। ঠিক আছে, বুঝতে পারলে মাত্রা কিভাবে করছি। এখন ত্বরণ দেখো, ত্বরণ কি? ত্বরণ হলো তোমার বেগের পরিবর্তনের হার বাই কি? তোমার যে সময়, তাই না? বেগের পরিবর্তনের হার বাই সময়। এখন দেখো বেগের পরিবর্তনের হার বাই সময়, তো মাত্রা লেখার সময় বেগের যে পরিবর্তন হচ্ছে তোমার, সেটাও তো আমরা বেগ দ্বারাই ডিনোট করব। দেখো আমি যদি বলি যে এখন বেগ কত,
5 কিমি প্রতি ঘন্টা, 5 কিমি প্রতি ঘন্টা, সেটা কি হলো, সেটা বেড়ে গিয়ে তোমার কি হলো, বা বেগ আমি যদি বলি যে 5 মিটার প্রতি সেকেন্ড ছিল, সেটা তোমার বেড়ে গিয়ে কি হলো 10 মিটার প্রতি সেকেন্ড। তাহলে পরিবর্তন কি হলো, 5 মিটার প্রতি সেকেন্ড পরিবর্তন হলো, অর্থাৎ সেটাও তো একটা বেগ। তো আমি মাত্রা নির্ণয়ের সময় শুধু বেগ লিখছি, কিন্তু ত্বরণ অ্যাকচুয়ালি বেগের পরিবর্তনের হার বাই সময়। তাহলে বেগ বাই সময় আমরা যদি করি, সেটা কি হচ্ছে, ত্বরণ হয়। তাহলে এখন বেগ বাই সময়, এখানে আবার একটু কালিটা চেঞ্জ করে তোমাদের দেখাই। বেগ বাই সময় আমরা কি পেয়েছি, বেগের যে মাত্রা সেটা কি পেয়েছি, এল এর পাওয়ারে 1 টি এর পাওয়ারে -1। ঠিক আছে, এল এর পাওয়ারে 1 টি এর পাওয়ারে -1, তাহলে লিখি এল এর পাওয়ারে 1 টি এর পাওয়ারে -1 সরি 1 লিখে দিয়েছি -1। এখন সময়ের যে মাত্রা সেটা কি, সময়ের মাত্রা হলো টি এর পাওয়ারে 1। তাহলে এইটা আমরা কিভাবে প্রকাশ করব, এল এর পাওয়ারে 1, দেখো টি এর পাওয়ারে 1টা উপরে চলে গেলে -1, তাহলে দুটো -1 হয়ে গেলে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, অর্থাৎ টি এর পাওয়ারে -2। তাহলে ত্বরণের যে মাত্রা সেটা হলো এল এর পাওয়ারে 1 টি এর পাওয়ারে -2। এবার এখানে কি আমাদের কোনো ভরের প্রয়োজন হচ্ছে ত্বরণের জন্য, হচ্ছে না, অর্থাৎ আমাদের পুরো মাত্রাটা যদি সুন্দর করে লিখি, এম এর পাওয়ারে 0 দেবো, এল এর পাওয়ারে 1 দেবো, টি এর পাওয়ারে -2 দেবো, তাহলে এইটা কি হয়ে গেল, এইটা আমাদের ত্বরণের মাত্রা হয়ে গেল। বুঝতে পেরেছো ত্বরণের মাত্রা আমরা কিভাবে করলাম, আশা করি বোঝা গেছে। এরপরে দেখো ত্বরণের পরে আমি যদি দেখি বল, আরো কয়েকটা করাই, বলের মাত্রা আমরা কিভাবে করব। বল সমান সমান আমরা জানি যে আমরা পড়েছি না এফ সমান সমান এম এ, এটা তো আশা করি মনে আছে তোমাদের, এফ সমান সমান এম এ, ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে মাস মানে কি, ভর গুণ ত্বরণ, ভর গুণ ত্বরণ, তাই না। তাহলে এখানে ভর যে মাত্রা সেটা কি, ভরের মাত্রা হলো m1, বা ভর, এটাকে আমরা কি লিখি, ভর গুণ ত্বরণ মানে কি, কেজি ইন্টু ত্বরণ মানে কি, ত্বরণ হলো তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা দ্বারাই আমরা ডিনোট করি। দেখো এই যে এটা কি হচ্ছিল, বেগ কি হচ্ছিল, বেগ হচ্ছিল মিটার পার সেকেন্ড, আর নিচে সময় ছিল সেকেন্ড। তাহলে কি হচ্ছে, এটা যখন একসাথে করি তখন এই এসটা নিচে চলে আসে, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাই না, মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় ত্বরণ। তো এইভাবে আমরা লিখি। তাহলে এখানে ভর গুণ ত্বরণ করলাম। এখন তোমরাই বলো, এই যে কেজি এটার মাত্রা কি, এটার মাত্রা হলো তোমার m1 লিখলাম। তারপরে এই যে মিটার কি, দৈর্ঘ্য, এর মাত্রা কি l1, এটা গুণ l1। আর এই যে তোমার এস এর স্কোয়ার দিয়েছি, সময়ের স্কোয়ার দিয়েছি, সময় কি টি, তাহলে এর মাত্রা কি, টি এর পাওয়ারে 2 হয়ে যাবে, কারণ এস এর স্কোয়ার আছে, সেকেন্ডের স্কোয়ার। তো এখন এইখান থেকে আমি এটাকে যদি লিখি তাহলে কিভাবে লিখবো, এম এর পাওয়ারে 1, এল এর পাওয়ারে 1, আর টি এর পাওয়ারে 2টা গুণ হয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ ছিল গুণ হয়ে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ টি এর পাওয়ারে -2। তাহলে বলের যে মাত্রা সেটা হলো এম এর পাওয়ার 1, এল এর পাওয়ার 1, টি এর পাওয়ারে -2। ঠিক আছে, আশা করি তোমরা এখন মাত্রা নির্ণয় করতে পারবে, তাই না। এখন তোমাদের আরো কিছু কি দেবো, দেই, তোমরা নিজেরা কমেন্ট করো, ঠিক আছে, আমি দিচ্ছি আরো দুটো, তারপরে তোমরা এই দুটো কমেন্ট করো। দেখো চাপ, তারপরে তোমার আর কি দেই, কার্য দেই, কাজ, ঠিক আছে, চাপ, কার্য, তারপরে তোমার ক্ষমতা, এদের যে মাত্রা, এগুলো তোমরা কমেন্ট করো দেখি। ভিডিওটাকে পজ করে নিয়ে এগুলো করো, কমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এবারে আমি বলে দিচ্ছি চাপ কি। চাপ আমরা জানি হলো বল বাই ক্ষেত্রফল, চাপ হলো বল ভাগ ক্ষেত্রফল, এবার বলের যে মাত্রা সেটা আমরা এখনই দেখলাম যে বলের মাত্রা হলো m1, তারপরে এল এর পাওয়ারে 1 আর টি এর পাওয়ারে -2, এটা হলো বলের মাত্রা। আর ক্ষেত্রফলের মাত্রা কি, ক্ষেত্রফল হলো মিটার স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্যর পাওয়ারে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, মিটার স্কোয়ার। ঠিক আছে, এখন এটা বল বাই ক্ষেত্রফল। এবার এইটাকে যদি আমি গুছিয়ে লিখি তাহলে কি লিখবো, এম এর পাওয়ারে 1, এবার এল এর পাওয়ারে 1, এইটার সাথে নিচের এইটা কাটলে একটা এল পড়ে থাকলো নিচে, তাহলে এল এর পাওয়ারে 1 পড়ে থাকলো, সেটা যদি উপরে চলে যায় তাহলে কি হয়ে যাবে, এল এর পাওয়ারে -1 হয়ে যাবে, আর টি এর পাওয়ারে কি -2, অর্থাৎ এইটা আমাদের কি হলো, চাপের মাত্রা হলো। ঠিক আছে, এখন কার্যের মাত্রা যদি আমি নির্ণয় করি, কার্য কি, কার্য হলো তোমার বল গুণ সরণ, বল গুণ সরণ, তাই না, বল গুণ সরণ করলে হয় কার্য। এবার এই যে বল, আমরা বল কি জানি, বল হলো তোমার
বলের মাত্রা আমরা পেয়েছি আগের থেকেই। আর সরণ আমরা কি দ্বারা প্রকাশ করি, তোমার এম দ্বারা প্রকাশ করি, কারণ সরণ তো একটা দূরত্ব, এইখান থেকে যেই পর্যন্ত যাবে শর্টেজ দৈর্ঘ্যই সরণ, তাহলে সেটা কি একটা দূরত্ব, অর্থাৎ এম দ্বারা করি। তাহলে বল সংকেত হলো এন নিউটন ইন্টু এম হলো মিটার, তাই না? তো এখন এই যে নিউটন ইন্টু মিটার লিখলাম, এখন বলের জায়গায় আমি কি লিখব, বলের যে মাত্রা সেটা লিখব m1, আর নিউটন কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে m1 এল এর পাওয়ার 1 আর টি এর পাওয়ারে -2, এটা হলো বলের জায়গায় লিখলাম। এখন সরণ কি, তাহলে নিউটন বল তো লেখা হয়ে গেল, এখন সরণ হলো তোমার কি মিটার, সরণ হলো মিটার, মিটারের কি এল, মিটারের কি এল, মিটার কি দৈর্ঘ্য, তাহলে এল এর পাওয়ারে 1। এখন দেখো তাহলে এই দুটোকে যদি একসাথে করি তাহলে কি হয়ে যাবে, সাজিয়ে লিখলে এম এর পাওয়ারে 1, এল এর পাওয়ারে 2 আর টি এর পাওয়ারে -2, অর্থাৎ কার্য এর মাত্রা হলো এম এর পাওয়ারে 1, এল এর পাওয়ারে 2, টি এর পাওয়ারে -2। ঠিক আছে, দেখো এখানে একটা 1 এখানে একটা 1, তাহলে পাওয়ার পাওয়ার কি হয়, যোগ হয়, তো 2 হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো ক্ষমতা, ক্ষমতা কি, ক্ষমতা পাওয়ার, পাওয়ারের মানে কি, পাওয়ার মানে হলো কার্য বাই সময়, কার্য বাই সময়, তাই না? ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক আপন টাইম যদি আমরা করি তাহলেই সেটা কি হয়ে যায়, ক্ষমতা হয়ে যায়। তাহলে ওয়ার্ক আপন টাইম, এবার কার্যের যে একক সেটা তো আমরা এক্ষুনি বের করলাম, মাত্রা, সরি কার্যের যে মাত্রা সেটা আমরা এক্ষুনি বের করলাম, যে বল গুণ সরণ, তাহলে সেখান থেকে আমি সরাসরি ওইটা বসাচ্ছি, তুমি এইখান থেকে তো বসাতে পারবে পুরোটা, কার্য যা সেটা বসাবে, তারপরে নিচে সময় বসাবে, তো আমি ওটা বসাচ্ছি m1 এল এর পাওয়ারে 2, টি এর পাওয়ারে -2। এখন সময় কি, সময় হলো তোমার টাইম, তাহলে টি এর পাওয়ারে কি 1, তাহলে ক্ষমতা যে তার মাত্রা কি হয়ে যাবে, এম এর পাওয়ারে 1, এল এর পাওয়ারে 2, এখানে -2 ছিল, এইটা উপরে চলে গেলে কি হয়ে যাবে, আরো একটা মাইনাস অ্যাড হবে, অর্থাৎ টি এর পাওয়ারে -3, অর্থাৎ ক্ষমতার যে মাত্রা সেটা হলো এম এর পাওয়ারে 1, এল এর পাওয়ারে 2, টি এর পাওয়ারে -3। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এইবারে আমরা কিছু দৈর্ঘ্যের একক সম্বন্ধে জানবো এবং সেগুলো পরিবর্তন করলে কি হয় সেটা জানবো। যেমন আমাদের পরীক্ষায় এসেছিল যে 1 মাইক্রন কত মিটার, ঠিক আছে, তারপরে 1 আলোকবর্ষ কত কিমি, এইগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। তো সেগুলো জানবো। এবার একদম বেসিক থেকেই শুরু করি, বেসিক থেকে, অর্থাৎ কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এগুলো তোমরা আগেই শুনেছো, তো তাও আর একবার বেসিক থেকে তোমাদের শুরু করছি। কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি আর কি মিলি। ঠিক আছে, এবার এই যে কিলো, কিলোর থেকে আমরা যদি নিচের দিকে আসি, মানে উপর থেকে আমরা যদি নিচের দিকে আসি তাহলে কি করব, গুণ করব, আর নিচ থেকে যদি উপরের দিকে যাই তাহলে আমরা কি করব, ভাগ করব। যেমন আমি যদি বলি 1 কিলো সমান সমান কত মিটার, 1 কিলোমিটার সমান সমান কত মিটার, তাহলে একের পরে 1 2 3, তিনটে শূন্য বসবে, অর্থাৎ 1000 মিটার হয়ে যাবে। তাহলে 1 কিমি সমান সমান কত, 1000 মিটার, 1000 মিটার। ঠিক আছে, 1 কিমি হলো 1000 মিটার। এখন আমি যদি এটাকে মিটার থেকে যদি কিমিতে যেতাম তাহলে কি করতাম, 1 মিটার সমান সমান, সেই তো কিমি থেকে মিটার পর্যন্ত 1000 হচ্ছে, কিন্তু এইবার মিটার থেকে কিমিতে যাচ্ছি, মানে নিচ থেকে উপরে যাচ্ছি, কি করতাম, ভাগ করতাম, 1/1000, 1/1000 কিমি। ঠিক আছে, সরি 1000-এর জায়গায় 4টে শূন্য পড়ে গেছে, 1/1000 কিমি, বা আমরা কি বলবো এটাকে, আমরা এটাকে বলবো 10 টু দি পাওয়ার -3, কারণ 1000কে আমরা কি লিখতে পারি, 10-এর পাওয়ারে 3, তাহলে 10 টু দি পাওয়ার -3 কিমি। ঠিক আছে, এখন একইভাবে তোমরা এটাও পারবে যে 1 ডেসিমিটার থেকে, আর একটা দেখাই তারপরে আমি অন্য দৈর্ঘ্যে যাচ্ছি। ঠিক আছে, 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার থেকে আমি যদি ডেকামিটারে যাই তাহলে ডেসি এই যে আর ডেকা এই যে, তো ডেকা 1 তারপরে 0 তারপরে 0, ডেসিতে চলে আসলাম। তো 1 ডেসিমিটার, ডেসির থেকে ডেকায় যাচ্ছি মানে নিচ থেকে উপরে যাচ্ছি, তাহলে কি করব, ভাগ করব, 1/100 কি হয়ে যাবে, ডেকা হয়ে যাবে। আর 1/100 মানে কি, 1/10-এর স্কোয়ার, অর্থাৎ 10-এর পাওয়ারে -2 ডেকা মিটার। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এবারে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট দৈর্ঘ্য দেখব, যেমন মাইক্রন, আমি যদি বলি 1 মাইক্রন,
1 মাইক্রো বা মাইক্রন। এর সংকেত কি? এর সংকেত হলো তোমার ইউর মতো এরকম, ঠিক আছে। 1 মাইক্রন সমান সমান হলো তোমার 10⁻⁻6 মিটার, 10⁻⁻6 মিটার, এটা কিন্তু পরীক্ষায় এসছে। তারপরে তোমার 1 ন্যানো, NaNO, ন্যানো, 1 ন্যানো, তো ন্যানো মানে কি? ন্যানোমিটার, তাই না? মাইক্রো মানে কি? মাইক্রন মিটার, তো মাইক্রোমিটার, ন্যানোমিটার, তো 1 ন্যানো, ন্যানোকে আমরা ন্যানোমিটার এনএম দিয়েই ডিনোট করব। 1 ন্যানোমিটার সমান সমান হলো 10⁻⁹ মিটার। দেখো ন্যানোতেও এন আছে আর 9এও এন আছে, অর্থাৎ ন্যানো হলো 9 -9, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 1 পিকো, 1 পিকোমিটার অর্থাৎ পিএম, 1 পিকোমিটার সমান সমান কি হবে? 10⁻⁻12, 10⁻⁻12 হয়, -12 মিটার, ঠিক আছে। 1 পিকোমিটার হলো 10⁻⁻12 মিটার। তারপরে দেখো 1 মেগা, MEGA, 1 মেগা মিটার, 1 মেগামিটার, মেগামিটারকে বড় হাতের এম দ্বারা ডিনোট করব, কারণ মেগা বড়, ঠিক আছে। মেগা মানে কি? বড়। তাহলে 1 মেগামিটার সমান সমান হলো 10⁻6 মিটার, ঠিক আছে। 1 মেগামিটার 10⁻6 মিটার। তারপরে 1 ফেমটো, 1 ফেমটো বা ফার্মি, ঠিক আছে। 1 ফেমটো, ফেমটো আমরা লিখবো FM। তো তো 1 ফেমটো কত? 1 ফেমটো হলো 10⁻⁻15 মিটার, ফেমটো বা ফার্মি, ঠিক আছে। FERMI, 1 ফেমটো বা 1 ফার্মি হলো 10⁻⁻15 মিটার। এবার এই যে 1 ফেমটো দেখছি, এটা দ্বারা কি মাপা হয়? ফেমটো দ্বারা, যেহেতু দেখো মাইনাসে কত, তাহলে 1 মিটার থেকে কত ছোট। তো এবার এইটা দ্বারা কি মাপা হয়? যে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে না, বা পরমাণুর ব্যাসার্ধ, এই সব, ঠিক আছে, এই সব। তো এবারে আমরা এইগুলো কিন্তু সবকটা ইম্পর্টেন্ট। মাইক্রো এসছে, তোমার রেলওয়ের প্রিভিয়াস ইয়ারে ন্যানো এসছে, ঠিক আছে। তারপরে এইগুলো সবই কিন্তু এসছে, SSC-তেও এসছে, তো আগামীতে কিন্তু এর মধ্যে যে কোনো আসতেই পারে। এছাড়া তোমাদের একটু আগেই বললাম যে আলোকবর্ষ, আমরা পড়েছিলাম যে আলোকবর্ষ, আলোকবর্ষ, তো 1 আলোকবর্ষ সমান সমান কত? 1 আলোকবর্ষ, পেটকার মধ্যে হবে, 1 আলোকবর্ষ সমান সমান হলো 9.45 × 10⁻12 কিমি, ঠিক আছে। আর আলোকবর্ষ দ্বারা কি মাপা হয়? দৈর্ঘ্য মাপা হয়, যেহেতু কিমি দেখতে পাচ্ছ তার মানে কি? দৈর্ঘ্যই মাপা হবে, ঠিক আছে। আলোকবর্ষ দ্বারা কি মাপা হয়? দৈর্ঘ্য মাপা হয়। তারপরে তোমার দৈর্ঘ্যের আরো একক রয়েছে, যেমন পারসেক, পারসেক দ্বারা কি মাপা হয়? দৈর্ঘ্য মাপা হয়, ঠিক আছে। তারপরে তোমার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU, যাকে আমরা বলি AU শর্টে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এর দ্বারা কি মাপা হয়? দৈর্ঘ্য মাপা হয়, ঠিক আছে। তারপরে তোমার অ্যাংস্ট্রম, 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 যেটাকে সংকেতে লিখি এরপরে 0, এর দ্বারা কি করি? এর দ্বারা আমরা কি করি? দৈর্ঘ্য মাপি। তো 1 অ্যাংস্ট্রম, এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 1 অ্যাংস্ট্রম এটা সমান সমান হলো 10⁻⁻10 মিটার, ঠিক আছে। তো তোমাদের পুরো চ্যাপ্টার আমি কমপ্লিট করে দিলাম। এরপরে তোমার যেগুলো তোমার বাদ পড়ে গেছে একক, সেগুলো তো দেখো যখন আমি আলো অধ্যায় করাবো, তখন আলো অধ্যায় থেকে যত একক আছে সেগুলো তখন পড়তে পারবে। তারপরে আমি যখন মোশন বা গতি অধ্যায় করাবো, তখন সেখানে অনেক একক পড়বে। তো অধ্যায় ভিত্তিক যখন আমরা পড়বো অধ্যায়গুলো, তখন কিন্তু সেখানে আমরা বিভিন্ন একক সম্বন্ধে জানবো। এরপরে তোমাদের আজকের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো, একক এবং পরিমাপ চ্যাপ্টার। এখন এই একক এবং পরিমাপ চ্যাপ্টারের MCQ আমরা করব, ঠিক আছে। এরপরে তোমাদের নেক্সট ক্লাসে আমি চলে যাব, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখানেই আমি আজকের ক্লাসটি শেষ করছি। দেখো ক্লাসটি কেমন লাগছে অবশ্যই তোমার মতামত জানাও কমেন্টে, কারণ সেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। টেক কেয়ার, জয় হিন্দ।